দর্শক, মেট্রোসিম টু দ্য পয়েন্টে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রাহুল রায়। আজকে আমাদের বিষয় শেখ হাসিনার পতনের 1 মাস। নিশ্চয়ই বিষয়টি পরিষ্কার, গত মাসের এই দিনেই কিন্তু সেই সরকারের পতন হয়েছিল। আমরা সেই সময়ের আন্দোলন এবং এর পূর্ববর্তী এবং পরবর্তী যে অবস্থা সেগুলো নিয়ে আলোচনা করব। যথারীতি আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মারুফ মল্লিক, সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক। জি, ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন আসাদ বিন রনি, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি এহসান মাহমুদ, সাংবাদিক ও কথা সাহিত্যিক। ধন্যবাদ। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি যদি একদম শুরুতে চলে যাই আসাদ বিন রনির কাছে, যেটি বলা হচ্ছে যে ছাত্র জনতার আন্দোলনেই কিন্তু আসলে বিগত সরকারের পতন হয়েছে এবং আমরা দেখেছি যে তুমুল আন্দোলন হয়েছে, অনেক নিহত হয়েছে এবং এরপর অবশেষে সেই সরকারের পতন হয়েছে। তো আমি যদি একটু আপনাকে বলতে বলি যে সেই সময়ের যে কিভাবে আপনারা আন্দোলন করেছেন, কিভাবে ছাত্রদেরকে একতাবদ্ধ করেছেন এবং আন্দোলনটাকে মোট কথা কিভাবে জমিয়ে তুললেন। আমরা প্রথম 5ই জুন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে এই কোটা পূর্ণবহাল যে হাইকোর্টের রায় ছিল, সেই রায়ের বিরুদ্ধে আমরা প্রথম আন্দোলন শুরু করি এবং আমাদের এই আন্দোলনের সিকোয়েন্সগুলো যদি দেখেন, যে আন্দোলনের কর্মসূচির যে একটা সুন্দর ধারাবাহিকতা ছিল এবং আমরা কর্মসূচিগুলো থ্রো করার আগে সবসময় চিন্তা করতাম কিভাবে সবাইকে আমাদের এই কর্মসূচির সাথে এঙ্গেজমেন্ট করা যায়। এবং এই আন্দোলনে যারা শিক্ষার্থী হিসেবে যারা স্টক হোল্ডার ছিল, বিভিন্ন ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকার পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ জাহাঙ্গীরনগর, সবার সাথে আমরা একটা সমন্বয় করে এবং সকলের মতামত নিয়েই আমরা প্রোগ্রামগুলো থ্রো করার ট্রাই করেছি, যেন আমরা একই টাইমে একইভাবে যেন আন্দোলনটা থ্রো করতে পারি এবং আমরা একটা সাকসেসমেন্টের পর্যায়ে পৌঁছাতে পারি। এবং ধীরে ধীরে আমাদের যখন এই আন্দোলনে প্রথম 15ই জুলাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করা হয়, আমি নিজেও আহত হই এবং 6 জন মারা যায়। 15 জুলাই 6 জন মারা যায় এবং আমরা এরপরে আসলে আন্দোলনের সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যায় এক প্রকার। কারণ আপনি দেখবেন 18 সালে যে কোটা সংস্কার আন্দোলনটা ছিল, সে আন্দোলনে কিন্তু কেউ শহীদ হয় নাই। তো একটা দাবি পূরণ করার জন্য ছাত্ররা তো তার জীবন যেতে পারে না, একটা ন্যায্য অধিকার আদায় করার জন্য তার জীবন যেতে পারে না। সেই জায়গা থেকে যখন 15ই জুলাই এই ফ্যাসিস্ট শাসক ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালালো, দেন সব ছাত্ররা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতিবাদে নেমে আসলো। এর ধারাবাহিকতায় দেখবেন যে জরুরি অবস্থা জারি হলো। জরুরি অবস্থা জারি হওয়ার পরেও কিন্তু ছাত্ররা কিন্তু ঘরে ফিরে যায় নাই। এরপরে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা তারা মাঠে নেমে এসেছে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করার মতো স্কোপ ছিল না, তখন কিন্তু ঢাকার যতগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল, উত্তরা, রামপুরা, বাড্ডা, যাত্রাবাড়িতে, এরা এই আন্দোলনে হালটা ধরেছে এবং এই আন্দোলনকে বেগবান করতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। এই ধারাবাহিকতাতেই আসলে অস্ত্রের মুখে এই ছাত্ররা দীর্ঘদিন যে একটা চাপা ক্ষোভ ছিল মানুষের, গুম খুন সবগুলো একটা জায়গায় মানুষের আসার ফলে এই শেখ হাসিনার পতনটা সম্ভব হয়েছে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাদিল, লিভ অ্যান্ড রিলিভ। আচ্ছা, আমরা একটু এহসান মাহমুদের কাছে যাই। আন্দোলন পরবর্তী যে অবস্থা আমরা দেখেছি যে আবারও কিন্তু যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এরপরে রাজনৈতিক দলগুলো কিন্তু বিভিন্ন সময় কিন্তু এখন বলছে যে একটি নির্বাচিত সরকারের জন্য একটি উপযুক্ত সময়ে নির্বাচনের কথা বলছে। সেই ক্ষেত্রেও আসলে রাজনৈতিক দলগুলো কর্মসূচিও করছে। যেমন আমরা যদি বিএনপির কথা বলি, তারা কিন্তু কর্মসূচিও পালন করছে এবং দ্রুত নির্বাচনের দাবিও জানাচ্ছে। সেই ক্ষেত্রে তো নিশ্চয়ই আসলে যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন এবং সংস্কারের প্রয়োজন, আমরা দেখেছি যে আজকে কিন্তু নির্বাচন কমিশনও পদত্যাগ করল। তো সেই ক্ষেত্রে নির্বাচনটা কতদিনের মধ্যে হতে পারে? একই সঙ্গে বিএনপির এখন কি অবস্থা হওয়া উচিত? এবার 5ই আগস্টের পরে যেই দেখা গেল, এটা তো একটা অভূতপূর্ব ঘটনা বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মানুষের ইতিহাসে। তো সেই জায়গায় দীর্ঘদিন বাংলাদেশের মানুষের বুকের উপরে চেপে বসে থাকা একটা স্বৈরাচার, জগদ্দল পাথরের মতো মানুষ, ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টা এবং
অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে একটা স্বৈরাচার মুক্ত হলো বাংলাদেশ। দেখেন এই দীর্ঘ সময় বাংলাদেশের মানুষের যেই লড়াই সংগ্রাম যেটা ছিল, সেটা কিন্তু ছিল গণতন্ত্রের জন্য সংগ্রাম, ভোটাধিকারের সংগ্রাম। বাংলাদেশের যেই আজকের এই অবস্থা, এখানে যে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে এবং যে জন্য হাসিনা সরকারকে জনরোষের মুখে, তীব্র গণঅভ্যুত্থানের মুখে তাকে এই করুণ এবং লজ্জাকর পরিণতি তাকে বরণ করে নিতে হয়েছে, আমি বলবো সেটার পেছনে তো ছিল আসলে ভোটাধিকার। মানে বিগত 2-3টি নির্বাচন তারা যেভাবে মানে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে, টোটাল বাংলাদেশের ইতিহাসে নির্বাচন ব্যবস্থাকে যেভাবে লজ্জায় ফেলে দেয়া এবং নির্বাচনহীনতা, দেখেন এক একটা নির্বাচন এক একভাবে হয়েছে। মধ্যরাতে নির্বাচন, মিডলাইন ইলেকশন হয়েছে, বিনা ভোটে নির্বাচন হয়েছে, এবং এবার ডামি ইলেকশন হয়েছে। তো এই জায়গায় তো এই বাংলাদেশের মানুষের যেই জার্নিটা, তো সেই জায়গায় এসে শেখ হাসিনার পতন ঘটেছে। এই ছাত্ররা শুরু করেছে, তার সাথে দেশের রাজনৈতিক দলগুলোর সমর্থন ছিল এবং দেশের আপামর জনসাধারণ সম্মিলিত একটি প্রচেষ্টা ছিল, স্বৈরাচারের পতন হয়েছে। এখন এই জার্নিটা লক্ষ্য কি? বাংলাদেশের মানুষের লক্ষ্য হচ্ছে কি, কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে কি, একটি দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করা, গণতন্ত্র ফিরিয়ে আনা, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা, কিংবা নির্বাচিত জনপ্রতিনিধি দেশের মানুষকে শাসন করবে, শাসনভার থাকবে। এই তো মানুষের বড় মোটা দাগে চাওয়া। সেই জায়গায় 5ই আগস্টের পর থেকে বিএনপি দীর্ঘদিন যাবৎ মাঠে ছিল, রাজপথে ছিল, তাদের অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছে, গুম হয়েছে, দেশান্তরী ছিল। আবার একইভাবে আমরা দেখলাম যে জামাতকে এখন সম্প্রতি সক্রিয় হয়ে যাচ্ছে তারা। 5ই আগস্টের পর থেকে তারা তাদের মগবাজারের কার্যালয় দীর্ঘদিন পর জামাত খোলার সুযোগ পেয়েছে। 2013 সালে জামাতের বিরুদ্ধে যেই জামাতের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই এটা বিতর্কিত বিচার এটা বলা হয়। তো সেই জায়গায় জামাত এতদিন পরে মাঠে এসেছে। এখন দেশের প্রধান সমস্যা কি? দেশের প্রধান সমস্যা এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা দেখতে পাচ্ছি যে 5ই আগস্টের পর দেশে কোনো পুলিশ পাওয়া যাচ্ছে না, ট্রাফিক নিয়ন্ত্রণ করার পর্যন্ত পুলিশ পাওয়া যাচ্ছে না। তো সেই জায়গায় আপনাকে এখন দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, এবং হচ্ছে গিয়ে দেশের যেই বিচারহীনতার ব্যবস্থাটা যেটা ছিল দীর্ঘদিন, সেটা না করা, মানুষ শান্তিতে যাতে মানুষ রাতে ঘুমাতে পারে, ঘরে ঘুমাতে পারে, সেই ব্যাপারটা সরকার নিশ্চিত করবে। এবং আমাদের এখন লক্ষ্য কী? লক্ষ্য হচ্ছে কি যে এই ভোটাধিকার ছিল না, ভোটের ব্যবস্থাটাকে টোটালি ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই লক্ষ্যে সরকার নির্বাচনের দিকে আগে যাবে। এখন সেটার জন্য বলা হচ্ছে যে তাহলে কতদিন, সেটা 6 মাস, 3 মাস, 1 মাস, আমরা সেটা জানি। মানে নানা জায়গা থেকে নানা রকম দাবি আওয়াজ উঠছে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে, কিন্তু একটা যৌক্তিক সময় তো অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। এখন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দও বলছেন তারা একটা যৌক্তিক সরকার এই সরকারকে দিতে চায়। জামাত ইসলাম যদিও বলছে যে শুরু থেকে বিএনপিকে তারা এক ধরনের টিটকারি বলবো আমি শব্দটা, যে বলছে বিএনপি হচ্ছে নির্বাচনের জন্য জিকির তুলছে। তো সেই জায়গায় আসলেই এই কথা আবার পরবর্তীতে দেখা গেল আজকে আবার জামাতের আমির বলছেন যে তারা তো এইভাবে বলেন নাই, তারা কথাটা অন্যভাবে বলছেন। তো সেই জায়গায় অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে সবার এখন চাওয়া যে দেশে এখন শান্তি ফিরিয়ে আনা, বিশেষ করে এই জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার নিশ্চিত করা, এবং দেশে যে অর্থ পাচার হয়েছে সেটা ফিরিয়ে আনার ব্যবস্থা করা, এবং একেবারেই যেটা না করলেই নয়, যেই ধরনের সংস্কারগুলোই সরকার করতে পারবে, একটি মানুষের ম্যান্ডেট ছাড়া যে সরকার যেই সংস্কারগুলোই সরকার করতে পারবে, প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোই সরকার করবে, আমি আবারও আসবো, আবার নির্বাচন তার হাতে ফিরে যাবে। একটু ডক্টর মারুফ মল্লিকের কাছে যেতে চাই। এই যে সংস্কার, রাজনৈতিক দলগুলোর দ্রুত নির্বাচনের দাবি, আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে যেটি এহসান বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা পাল্টাপাল্টি বক্তব্য বলা যায়, সেগুলো হচ্ছে। তো এই মুহূর্তে আসলে বাস্তবসম্মত কি মনে হয় যে অনেক সংস্কারের প্রয়োজন, সেই ক্ষেত্রে নির্বাচনটা আসলে কত দিনে হতে পারে? এবং আমি আরেকটু যোগ করে, আপনি যেহেতু রাজনৈতিক বিশ্লেষকও, সেই ক্ষেত্রে আসলে কূটনীতিকরা কি ভাবছে, এটিও কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয়। এই জুলাই আগস্টে আমাদের যে বিপ্লবটা হয়ে গেল আমাদের দেশে, এটার মূল লক্ষ্য ছিল কিন্তু নির্বাচন, একটা আমরা ভোটাধিকার ফেরত পাবো, ভোটের অনুষ্ঠান করা, আয়োজন করা। এই সরকারের মূল লক্ষ্যই কিন্তু সেটা, যে তারা একটি গ্রহণযোগ্য সময়ে নির্বাচনের আয়োজন করবে। এখন আপনি যে প্রশ্নটা করলেন যে আসলে কতদিন সময় লাগতে পারে বা কীরকম একটা প্রস্তুতি হতে পারে, আমার মনে হচ্ছে যে এটা খুব বেশি প্রস্তুতির বিষয় না, খুব বেশি সময় সাপেক্ষ বিষয় না। কেন? আপনি এহসান মাহমুদ যেই কথাগুলো বললেন যে সংস্কার করবেন, এখন আমরা যদি বলি যে আমাদের পুরো রাষ্ট্রটাকে সংস্কার করতে হবে, সেটা কিন্তু একটা বিশাল পরিসরে বড় ক্যানভাসের কাজ, এবং এর জন্য আপনার
নির্বাচিত সরকারের প্রয়োজন আছে, জনগণের সম্মতির প্রয়োজন সেক্ষেত্রে আছে। মূল প্রতিষ্ঠানগুলো সংস্কার করে মূল প্রতিষ্ঠান না, আমি বলবো একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, এবং সেই নির্বাচনে যেন জনগণের মতামত প্রতিফলিত হয়। এবং আমি আরেকটু যুক্ত করব, আগের মতো যেন দুষ্ট লোকরা নির্বাচিত প্রতিনিধি হতে না পারে, তার জন্য যতটুকু করা দরকার, আমাদের ইলেকটোরাল যে সিস্টেমটা আছে, আমাদের নির্বাচনী আইনগুলো আছে, এইগুলো আরেকটু মানে সংস্কার করা বা স্বচ্ছ করা। আমি নিজেও বাইরে থাকি, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের যে পলিটিক্যাল যে চেঞ্জটা হয়েছে, এটা পশ্চিমা বিশ্ব আমরা যেটা বলি আর কি, ইউরোপ এবং আমেরিকা বা আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার্সগুলো আছে, এরা খুব ইতিবাচকভাবেই নিয়েছে, পজিটিভই নিয়েছে। তো আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে, তাদের যে আমাদের সম্পর্কে যে ইতিবাচক ধারণাটা আছে, এটা যেন বজায় থাকে। আমাদের এমন কিছু করা ঠিক হবে না রাজনৈতিক দলগুলোর বা সরকারের, যেন আমাদের সম্পর্কে এই ধারণাটার বদলে যায় আর কি। আসাদ বিন রনির কাছে যাই, যে আপনাদের যে দাবি দাওয়া, বৈষম্য, আরও বেশ কিছু সংস্কার, এই ক্ষেত্রে সরকারের দায় আছে কি না? এই গণ অভ্যুত্থানের মূল স্পিরিটটা কি সেটা আগে আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, যে বৈষম্যহীন একটা রাষ্ট্র বিনির্মাণ করা। আমরা স্বাধীনতার পরে যেই রাষ্ট্রটা আমরা পেয়েছি, সেই রাষ্ট্র কিন্তু 53 বছরে বৈষম্য রাষ্ট্র থেকে বিলুপ করতে পারে নাই। রাষ্ট্র কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যেন এখানে বৈষম্যর শিকার হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তো আমরা চাই এই রাষ্ট্র থেকে, যারা আমরা আন্দোলনটা করেছি, আমরা চাই রাষ্ট্র থেকে এমন একটা সিস্টেম ডেভেলপ করা হোক, যেই সিস্টেমের ফলে অন্য কেউ যদি প্রধানমন্ত্রীও হয়, সে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট স্বৈরচার একজন শাসক হতে পারবে না। এবং এই রাষ্ট্র কাঠামো আপনি যদি দেখেন, যে ৭২ যে সংবিধানটা আমাদের হলো, সেই সংবিধান গঠনের যে গণপরিষদ, সেই গণপরিষদের বিতর্ক যদি তখন নথিগুলো আপনারা দেখবেন যে আওয়ামী লীগের পার্টি মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হতো, এবং সেই পার্টি মিটিংয়ের সিদ্ধান্তগুলো গণপরিষদে উপস্থাপন করতো, হ্যাঁ না ভোট হতো। যেহেতু তাদের ক্যাবিনেট মেম্বার বেশি ছিল, তাদের দাবিগুলো পাশ হয়ে যেত। আলটিমেট ৭২ সংবিধান হলো একটা পার্টি সংবিধান, একটা ব্যক্তি সংবিধান, যেই সংবিধান মুক্তিযুদ্ধ, সাম্য, মানবিক মর্যাদাকে বাদ দিয়ে মুজিববাদকে মূল আদর্শ হিসেবে গ্রহণ করেছিল। যেই সংবিধান সমাজতন্ত্র, গণতন্ত্র, হ্যাঁ এগুলো আমাদের দরকার, কিন্তু মুক্তিযুদ্ধের তো এগুলো মূল স্পিরিট ছিল না। মুক্তিযুদ্ধের মূল স্পিরিট ছিল সাম্য প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমরা কিন্তু 53 বছরে সে জায়গা থেকে আরও অনেক দূরে সরে গেছি। আমাদের একটা ফ্যাসিস্ট একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম হয়েছে, যেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যদি আমরা এখন ভোট নির্বাচন দেই, অন্য কেউ যদি প্রধানমন্ত্রী হয়, সেও ফ্যাসিস্ট হবে। কারণ এখানে প্রধানমন্ত্রীর হাতে এত ক্ষমতা দেওয়া হয়েছে, যে এই ক্ষমতার বলে সে ফ্যাসিস্ট হতে বাধ্য আর কি, ফ্যাসিস্ট হওয়া তার নিয়তি। তো আমরা এই কাঠামোর পরিবর্তনটা চাই, যেখানে কেউ যদি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়, সে যেন ফ্যাসিস্ট না হয়। আমরা চাই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকুক, আইন বিভাগ, বিচার বিভাগের মধ্যে আলাদা থাকুক, বিচার বিভাগ স্বাধীন ভূমিকা পালন করুক। আপনারা দেখেছেন যে বিগত দিনগুলোতে যে আমাদের যে আদালতে যে রায়গুলো দেওয়া হতো, অনেকগুলো রায় নাকি গণভবন থেকে এসেছে, আমরা শুনেছি, আপনারাও শুনেছেন সাংবাদিকরা, যে অনেক রায় গণভবন থেকে গিয়েছে। বিচার বিভাগে গণভবন কেন হস্তক্ষেপ করবে? গণভবন থেকে কেন বিচার বিভাগে রায় যাবে? বিচারপতি রায় দিবে। তো সেই জায়গাগুলো আমরা পুনর্গঠন করা দরকার। দেখবেন যে আমাদের যে আইন কাঠামোটা আছে, এই আইন কাঠামোটা আমরা কলোনিয়াল যুগ থেকে পেয়েছি, মানে ব্রিটিশ থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ। কিন্তু এখানে কিন্তু সেই 47 থেকে আজকে 2024 প্রায় 100 বর্ষের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। কিন্তু আমরা সেই 200 বছর আগের কলোনিয়াল যে রাষ্ট্র ব্যবস্থা ছিল, রাষ্ট্র কাঠামো ছিল, যে আইন ব্যবস্থা ছিল, সেই আইন ব্যবস্থার বিরুদ্ধে আমরা আবদ্ধ রয়ে গেছি। এর ফলে আমাদের দেখবেন বিচার প্রার্থীর একটা দীর্ঘ সুরটিতে হয়। আমরা এই আইন ব্যবস্থাটা রিফরমেশন চাই, যেন মানুষের বিচার পাওয়ার জন্য আদালতের দ্বারে দ্বারে আর ঘুরতে না হয়। এহসান মাহমুদের কাছে যাই, যেটি বিষয় হচ্ছে যে আমরা দেখেছি কিন্তু যে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এই ঘটনার পরপরই বিএনপি অনেক শক্ত অবস্থানে আছে। আমরা দেখেছি যে বেশ কিছু বহিষ্কারের ঘটনাও ঘটেছে, কিন্তু কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে যে চাঁদাবাজি কিংবা এই ধরনের কিছু ঘটনা কিন্তু ঘটছে।
এটি তো নিশ্চয়ই, যদিও হাইকমান্ড যথেষ্ট শক্ত অবস্থানে, এরপরেও বোধহয় আরও শক্ত হওয়া প্রয়োজন, কিংবা আসলে কি মনে করছেন আপনি? প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। বিএনপি 17 বছর ধরে রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকা একটি দল। এই দলের প্রায় 39 লক্ষ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। দলের চেয়ারপারসন যিনি, তিনি হচ্ছে গিয়ে বয়স্ক একজন মানুষ এবং তিনি সাজাপ্রাপ্ত ছিলেন। সম্প্রতি তিনি সাজামুক্ত হলেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও দেশের বাইরে আছেন এবং দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর নামে গায়েবী মামলা, মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রানি করা হয়েছে। তো এই সময় আমরা বিএনপিকে, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের সংবাদপত্রগুলোতে নিউজ হয়েছে যে হাইকোর্টে আগাম জামিন নেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীদের ভিড় ছিল। হাইকোর্টের প্রাঙ্গণ, হাইকোর্টের ময়দান পুরা ভরে গিয়েছিল যে বিএনপির কেন এত ভিড়, কেন? দেখা গেল যে সবাই আগাম জামিন চাচ্ছে। আবার দেখা গেল যে মানুষ, যারা বেদে সম্প্রদায় আছে আমাদের দেশের একটা মানুষ, আপনি জানেন যে বেদে সম্প্রদায়ের মানুষ নৌকায় বসবাস করে, নৌকায় থাকে। বিএনপির নেতাকর্মীরা দেখা গেল যে বিলের পর বিল নৌকায় ভাসমান মানুষ রাতে থাকা শুরু করলো। কেন? বাড়ি থেকে তারা পলায়ন পর হয়ে তারা নৌকায় গিয়ে বসবাস করছে। তারপরে তারা বাগানে মশারি টানিয়ে নিজের ঘর ছেড়ে, স্ত্রী পুত্র সন্তান ছেড়ে গিয়ে বাইরে থাকছে। তো এরকম একটি দল এতদিন পরে তাদের রাজনীতিটা তারা ঠিকমতো করার চেষ্টা করতেছে এবং সেই জায়গায় এখন যেই বিএনপির জায়গা থেকে বিএনপি যেটা বলছে যে তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের বাড়ি ঘর এতদিন দখল ছিল, আওয়ামী লীগের ক্ষমতাসীন দলদের দ্বারা দখলদারিত্ব ছিল। হ্যাঁ, এই অভিযোগটাও সত্য যে, কিন্তু দেখা গেছে যে সংবাদপত্রের ভাষ্য অনুযায়ী দেখা গেছে যে আপনার বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠান ছিল 12 বছর আওয়ামী লীগের নেতা দখল করে রেখেছিলেন। এখন 5ই আগস্টের পরে তিনি তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিজে এখন তিনি বুঝে নিতে গেছেন। সেটাকে যদি এখন আপনি দখলদারি বলবেন না নিজেরটাকে নিজের বাড়িতে প্রত্যাবর্তন বলবেন, এটা একটা আমার মনে হয় একটা বোঝার একটা ভুল আছে। আর বিএনপির শক্ত অবস্থানটা, এটা আমার মনে হয় যে হ্যাঁ, যে কারোর জন্য এটা আশাবাদী হওয়ার ঘটনা। বিশেষ করে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি একটি নিজের সরাসরি তদারকি করে একটি কমিটি গঠন করে দিয়েছেন। সেটা হচ্ছে কি যে বিএনপির যখন যাদের একটা তারা সেল বানিয়েছেন, অলরেডি ঘোষণা দিয়েছেন আনুষ্ঠানিক, যে এরকম যদি কোনো অভিযোগ পাওয়া যায় তাৎক্ষণিক সরাসরি তাদেরকে জানাতে বলছেন এবং তখন দীর্ঘদিন ধরেন বিএনপির রাজনীতির সাথে যুক্ত বিভিন্ন একটা জেলার আহ্বায়ক, একটা জেলার সাংগঠনিক সম্পাদক, সংবাদপত্রের মাধ্যমে আমি জেনেছি যে তাদের প্রাথমিক সদস্য পদ থেকে পর্যন্ত তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এই যে একটা কড়া মেসেজ দেয়া, তো এই জায়গায় ইভেন দেখেন যে সম্প্রতি 2টি ঘটনা ঘটলো যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তো তাকে পর্যন্ত কিন্তু বিএনপি কারণ দর্শানোর ব্যাখ্যা চেয়ে তাকে তিনি চিঠি দিয়েছেন, দেওয়া হয়েছে। হ্যাঁ, কেন দেওয়া হয়েছে? তিনি বিতর্কিত এক ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলমের তিনি গাড়ি ব্যবহার করেছেন বলে একটি দেশের সংবাদ মাধ্যম সংবাদ পড়েছে, সংবাদ এসেছে আমাদের সামনে। সেই জায়গায় সালাউদ্দিন সাহেব নিজেও কিন্তু ব্যাখ্যা দিয়েছেন এবং তারপরেও একজন সিনিয়র নেতা তাকে কিন্তু বিএনপি কারণ দর্শানোর ব্যাখ্যা চেয়ে চিঠি দিতে কিন্তু কুণ্ঠাবোধ করেনি। এই যে ব্যাপারটা, এতে করে বিএনপির প্রতি আমার মনে হয় যে জবাবদিহিতা দলের প্রাথমিক থেকে তৃণমূল থেকে দলের জ্যেষ্ঠ নেতাদের পর্যন্ত যে জবাবদিহি ছাড়া কেউ পার পেয়ে যাবে, এই ব্যাপারটা একটা শক্ত বার্তা আছে বলে আমার যেটা মনে হয়। আচ্ছা, আমরা একটু ডক্টর মারুফ মল্লিকের কাছে যাই। আরেকটি বিষয় আমরা খেয়াল করেছি, দেখি যে নিউজও হয়েছে যে ইসলামিক যে দলগুলো আছে তারা একটি জোট করতে পারে, এ ধরনের কিন্তু একটা নিউজ এসেছে। সেই জোটে জামাতে ইসলামীও থাকতে পারে কিংবা ইসলামিক দলগুলোকে নিয়ে একটি জোট হতে পারে। সেই ক্ষেত্রে কি একই সঙ্গে আসলে এটা কি একটা নির্বাচনের প্রস্তুতিও বলা যায়? এই সরকারের কাজই হচ্ছে একটা নির্বাচনের অনুষ্ঠান করা, যেটা সর্বজন গ্রহণযোগ্য হবে দেশের ভিতরে এবং বাইরে। তো সেই জায়গায় ইসলামপন্থী দলগুলো জোট করতেই পারে। তারা একটা একটা আমব্রেলার নিচে এসে সামনে যে তাদের যে স্টেক ভাগটা তারা কিভাবে নিবে নির্বাচনে, সেটা তারা ভাবতেই পারে। আবার শেষ পর্যন্ত নাও থাকতে পারে। এখনো কিন্তু আমি মনে করি যে কোনো কিছুই পরিণতির দিকে যাচ্ছে না, মাত্র 1 মাস গিয়েছে। সবাই যে যার জায়গা থেকে প্রস্তুতি নিচ্ছে, চেষ্টা করছে। আমরা যদি আসাদ বিন রনি আমরা শেষ করে ফেলবো, ছোট্ট করে জানতে চাই যে সেই ক্ষেত্রে ছাত্রদের আমরা দেখেছি যে এই অন্তর্বর্তী সরকারে কিন্তু ছাত্রদের স্টেক হোল্ডার রয়েছে। আগামী যদি নির্বাচন হয় সেই ক্ষেত্রে ছাত্রদের অংশগ্রহণ থাকবে কিনা কোনো রাজনৈতিক দলের মাধ্যমে কিংবা কোনোভাবে তাদের একটা অংশগ্রহণ করার সম্ভাবনা থাকছে কিনা? এখনই রাজনীতিতে প্রবেশ করব এরকমের আমরা এখনো বক্তব্য আমাদের আসে না অফিসিয়ালি। সেরকম যদি কিছু হয় তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে অফিসিয়ালি বক্তব্য আপনারা পাবেন।
কিন্তু এখন আমরা যেহেতু একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নেতৃত্ব আমরা দিয়েছি, সে জায়গা থেকে আমরা এই গভর্নমেন্টের একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতে চাই, যেন এই গভর্নমেন্ট যারা আছে উপদেষ্টারা তারা যেন সুপথে পরিচালিত হয়। আপনারা দেখেছেন যে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল, সে যখনই এই আওয়ামী দোসর বা আওয়ামী যে সরু শাসক বা গণহত্যাকারী যদি বলেন, তাদের পুনর্বাসনের করার যখন সে বক্তব্য দিয়েছে, আমরা কিন্তু রাজু ভাস্কর্যে আমরা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেছি এবং তার প্রতিবাদ করেছি। এবং দেখবেন যে এখন যে স্বাস্থ্য উপদেষ্টা আছে, আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না যে যারা আহত হয়েছে এই সংগ্রামে তাদের জন্য কোনো অনুদান দিয়েছে, বা যাদের অঙ্গহানি হয়েছে তাদের কর্মসংস্থান করা বা তাদের পুনর্বাসনের জন্য আমরা এখন কিন্তু পর্যন্ত এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো বা উপদেষ্টা মণ্ডলীর কোনো পদক্ষেপ দেখছি না। এবং আমরা কিন্তু তার কিন্তু সরাসরি সমালোচনা করছি, কারণ আমরা চাই একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতে, এবং প্রেশার গ্রুপ হয়ে এই সরকার যেন সুপথে পরিচালিত হয়। আমাদের প্রাথমিক কর্মপরিকল্পনার টার্গেট এইটাই, যেন এই গভর্নমেন্টে যেন এই যে বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা যে কায়েমের যে আমাদের যে শপথ আমরা নিয়েছি, সেই শপথ যেন আমরা পরিপূর্ণ করতে পারি। এবং আমরা এই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এখনও ল অ্যান্ড অর্ডার রাষ্ট্রে এখন ঠিক করতে পারেন নাই, আমরা কিন্তু প্রতিনিয়তই এটা সমালোচনা করে যাচ্ছি। আমরা যে গভর্নমেন্টে আমাদের দুজন উপদেষ্টা আছে, আমরা যে তাদের পক্ষে সাফাই গাবো, তাদের পক্ষ নেবো, নো নেবার, এটা কোনো সুযোগ নাই। রাষ্ট্র তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, রাষ্ট্র ঠিকমতো পরিচালনা করা তাদের দায়িত্ব, এই দায়িত্ব তাদের পালন করতে হবে, এটা তাদের কমিটমেন্ট। এই কমিটমেন্টে তারা থাকবে বলে আমরা আশা করি, এবং আমরাও প্রেশার গ্রুপ হিসেবেই রাজপথে থাকব। আপনাদের অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন।